দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। দর্শক, আমার আজকের যিনি অতিথি তিনি একাধারে একজন আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী, শিক্ষক, লেখক এবং সংস্কৃতিকর্মী, যিনি আবৃত্তি শিল্পে অসাধারণ অবদানের জন্য পেয়েছেন ২১শে পদক। দর্শক, আমার আজকের অতিথি ভাস্বর বন্দ্যোপাধ্যায়। জনাব ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে এরকম গরম উপেক্ষা করে অন্তত আসলেন। কেমন আছেন? এই চলছে আর কি। তো এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? ব্যস্ততা এখন এই গরমের মাঝে ব্যস্ততা একটু কম, কারণ আমি বর্তমানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, যেটা সেখানে ওই সরকারি চাকুরি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ছিলাম। সেখান থেকে অবসর গ্রহণের পর এখানেও প্রায় 13 বছর অধ্যাপনা করছি আর কি, ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টে, এবং সেই সাথে জার্নালিজম ডিপার্টমেন্টেও পড়াই এই ইউনিভার্সিটিতে। তো এই একটা কাজের মধ্যে আছি, এইভাবেই আর কি চলছি আর কি। আপনার এই যে বলছিলাম আমি যে একাধারে এত পরিচয়, তা আমি আপনাকে জিজ্ঞাসা করব না এটা যে কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করে, জিজ্ঞাসা করবো যে আসলে আপনার প্রাণের পরিচয় কোনটা। আসলে যে কয়টা কাজই করি মোটামুটি একটা বৃত্ত বা একটা বলয়ের মধ্যে, মানে খুব এগুলো কাছাকাছি। হ্যাঁ, এবং সেই কাজগুলোই আমি করি যেগুলো মোটামুটি আমিও পারবো, আর একটু পেছনে তার কিছু অভিজ্ঞতা সেগুলোর পেছনে রয়েছে। যেমন এই যে সাংবাদিকতার কথা বললাম, আমি অনেক আগে স্বাধীনতার পরপরই ৭১-এর পরপর ১৯৭২ সালে একটা ট্যাবলয়েড পত্রিকা খুলনা থেকে প্রকাশিত হয়েছিল, সেটা নিউজ এডিটর হিসেবে আমি কাজ করেছিলাম। সেই আমার সাংবাদিকতা, জাসদের একটা পত্রিকায় মনে হয় ডাক দিয়ে যাই পত্রিকা, জাসদের পত্রিকা। সেই পত্রিকা যারা সব মুজিব বাহিনীর লোক ছিল তখন, সব কেবল মুক্তিযুদ্ধ করে সবাই এসছে, দেরাদুন থেকে সবাই ট্রেনিং প্রাপ্ত, এবং তারা মনে করলো যে তারা আরেকটা দল করলো তখন, মেজর জলিল, আসমা আব্দুর রব, এরা সব এই দলের সাথে ছিলেন আর কি। তো আমাকে বললেন যে তুমি যেহেতু তোমার লেখার একটা অভিজ্ঞতা আছে, তুমি এটা পরিচালনা করা। আমি আর আমার একজন, এটা কি ৭২-এর সময় করলেন? এটা কি ৭২ সালের দিকে? ৭২ সালে, হ্যাঁ ৭২ সালে ডাক দিয়ে যাই পত্রিকাটা আমি আর জাহিদ হোসেন বলে আমার একজন বড় ভাই, একই স্কুলে আমরা, ও 2 বছর সিনিয়র ছিল, সেও খুব ভালো লিখতো, কবি ছিল, দুজনে মিলেই আমরা এই পত্রিকাটা প্রকাশনার দায়িত্বে ছিলাম, লিখতাম, নিজেরাই নিউজ করতাম। এই করতে করতে এটা বেশ একটা সুন্দর একটা খুলনার ওই সময়ে রাজনৈতিক মুখপত্র হিসেবেও পরিচিতি পেয়েছিল, এবং সবার চোখে পড়েছিল যে, আর তখন এত বেশি পত্রিকাও প্রকাশিত হতো না খুলনা থেকে। দৈনিক পূর্বাঞ্চল ছিল, তারপরে আরেকটা কি যেন ছিল, জন্মভূমি, হ্যাঁ, হুমায়ুন কবির বালু, যিনি আততায়ীর হাতে গুলিতে মারা গিয়েছিলেন। তো এরকম কয়েকটা পত্রিকা, তার মধ্যে ডাক দিয়ে যায় পত্রিকাটাও খুব, জাসদের পত্রিকাই ছিল এটা, মুখপত্র। এমনিতে কি রাজনীতি করা হয়েছে নাকি কখনো? আমি জাসদের রাজনীতির সাথে আমি যুক্ত ছিলাম না, কিন্তু রাজনীতি সচেতন ছিলাম। তার আগে বাম এই ঘরানার সাথেই আমার একটা যোগসূত্র ছিলই, কিন্তু জাসদের রাজনীতি করিনি, কিন্তু সবার সাথেই আমার একটা অন্যরকম মানে একটা মিল ছিল কথায় বার্তায়, বা ওই ঘরানার লোকজনের সাথেই, মানে রাজনীতি, এবং তার সাথে রাজনীতিটায় সব থেকে সক্রিয় ছিলাম হচ্ছে ৭১-এর আগ পর্যন্ত। কলেজে যখন পড়াশোনা করেছি তখন রাজনীতি, ওই যে তরুণ বয়সের যে একটা ওই সময়টাই তো এমনি উত্তাল একটা সময়। হ্যাঁ, উত্তাল। আমরা সেই গল্পটা অবশ্য জানবো, তার আগে একটু আপনার ছেলেবেলায় চলে যেতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। মানে আপনার জন্ম, বেড়ে ওঠা তো খুলনায়, মানে একেবারে খুলনা শহরে। হ্যাঁ, জানতে পারলাম আপনার বাবা দাদা সবাই ছিলেন জমিদার বংশের। তো ওই জমিদার বংশে বেড়ে ওঠাটা কেমন ছিল? কয় ভাই বোন ছিলেন? সেটাই বলি। আমার বাবা এবং জ্যাঠামশাই, বাবার দাদা, এরা 2 ভাই ছিলেন, আর আমাদের ঠাকুরদা, মানে বাবার বাবা আর কি, তিনি ছিলেন মানে সত্যিকার অর্থেই জমিদারিটা তার সময়ই ছিল। বাবার সময় এসে এটা কিন্তু ডিকেইং, মানে এটা অবলুপ্ত হলো। বাবার সময় এসে ওটা দখল হয়ে গেল,
রিকুইজিশন করে নিল। আপনাদের বাড়ি নাকি রিকুইজিশন হয়েছিল? রিকুইজিশন করে মুসলিম লীগের তখনকার নেতারা যারা ছিল দেখলো এত বড় একটা প্রপার্টি, এটা আমরা ইয়ে করে নিই আর কি। এটা কোন সালের দিকে? এটা হচ্ছে 1958-59 এই সময়টায়। তখন আজম খান ছিলেন এই পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন, এবং তার নামেই তারা কি করলো যে যাতে এটা আমরা ফিরে না পাই, তো সেই জন্যে এটাকে কলেজ বানিয়ে দিল এবং নাম দিয়ে দিল আজম খান কমার্স কলেজ। খুলনায় যে কোনো লোক গেলেই কিন্তু খুব প্রতিষ্ঠিত এখন এটা, এই কলেজটা বিশাল একটা এরিয়া নিয়ে, অনেকটা বড় আয়তনের জায়গা নিয়ে, প্রায় 5-6 বিঘের ওপরে, পুকুর সহ। এখন আর পুকুরটা নেই, পুকুরটা বুঝিয়ে ফেলেছে, পুরনো বাড়িটা যেটা ছিল সেটাও ভেঙে ফেলেছে। তারপরে মানে বাড়ির চিহ্ন মাত্র নেই, এখন নতুন কলেজের যা কিছু স্ট্রাকচার যা কিছু আছে সেইগুলোই আছে। তো এই আমাদের ঠাকুরদার কথা যেটা আপনি বলছিলেন, সেই ঠাকুরদা কিন্তু মহা নাটক পাগল ছিল। আমার বাবাও ছিল নাটক পাগল, আর আমার ঠাকুরদাও ছিলেন নাটক বলতে তো মঞ্চ নাটক। তখন তো আর অন্য কোনো মাধ্যম তো ছিলই না। তা এখন ওই সময় একজন ব্রিটিশ একজন ম্যাজিস্ট্রেট ছিলেন খুলনায়, তার নাম ছিল ব্র্যাডলি বার্ড বলে এক ভদ্রলোক। তিনিও খুব নাটকের পাগল ছিলেন। তা এরা সবাই মিলেন একটা স্টেজ তৈরি করলো, এবং সেটা ইটের গাঁথনি দিয়ে সেই স্টেজটা তৈরি হলো। পরবর্তীতে এটার নাম হলো নাট্য মন্দির। তো এই নাট্য মন্দিরটাই পরে চালাতে পারে না তারা, আর মানে পয়সা হয় না, এর কোনো আয় নেই, ইনকাম নেই, কি করবে? তখন এটাকে একটা লিজ দেওয়ার মতন করে যারা সিনেমা দেখাবে বা কিছু করবে তাদের সিনেমা তারা চালিয়ে যাবে, এবং যখন যেদিন নাটক হবে তখন নাটকটা তাদের মঞ্চের দিনে মঞ্চস্থ করার দিনে তাদেরকে নাটক করতে দিতে হবে। এরকম একটা চুক্তিতে এটা শুরু হয়েছিল। এই ব্র্যাডলি বার্ড চলে যাওয়ার পরে আরও একজন আমাদের বাংলা সাহিত্যের দিকপাল, যার গান আমরা সবাই গাই, দ্বিজেন্দ্রলাল রায়, খুলনায় ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন। ইনিও ছিলেন আমার ঠাকুরদার গ্র্যান্ডফাদারের খুবই ঘনিষ্ঠ বন্ধু। আমাদের বাড়িতেও, আমাদের সেই পুরনো বাড়িতে যাতায়াত ছিল, আসা যাওয়া ছিল। তিনি তো লিখতেনই, নাটক তো লিখতেনই, আপনি জানেন। এবং এই খুলনা নাট্য মন্দিরে নানান ধরনের নাটকের মঞ্চায়নে এই ঠাকুরদার সাথেও তিনি থেকেছেন। আচ্ছা, এই বাসা যখন রিকুইজিশন করে ফেললো, এরপর আপনারা কোথায় চলে গেলেন? মানে বাসার একটু কি ঝামেলার মধ্যে পড়ে গেলেন? আমরা কিন্তু চেষ্টা করেছিলাম ঠেকাতে, কিন্তু যখন রিকুইজিশন করে নিল তখনকার মুসলিম লীগ গভর্নমেন্টের সরকার, তো তখন এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিল, তখন আমরা কিন্তু, আমার বাবা ভীষণ, মানে কোনো অর্থেই তাকে বৈষয়িক বলা চলে না, এবং তিনি কোনোদিন এই যখন 1947-এর দেশভাগের পরে সব মানে অভিজাত হিন্দু পরিবার যারা ছিল, তারপরে যারা খুব বর্ধিষ্ণু এবং ধনাঢ্য, তারপরে যা মানে যারা ওই শহরে যারা থাকতো তারা সব পশ্চিমবঙ্গে যেভাবেই হোক, কেউ বেচে দিয়ে যেতে পারলো, কেউ ফেলে দিয়ে গেল, কেউ এক্সচেঞ্জ করে, এইভাবে কিছু হয়েছে, কিছু হয়নি, ফেলেই গেছে অধিকাংশ। তো তখন এরাও কিন্তু সব নাটকের সাথে যুক্ত ছিল। আমার বাবা তখন বলেছে, আপনি কেন জাননি? এখন পরবর্তীকালে আমি বাবার মুখে শুনেছি বা তাকে সাক্ষাৎকার নিয়েছি অনেকে, তো তখন বলেছে, আপনি কেন জানেন? বলে যে আমি তো এখানে নাট্যমন্দিরের নাটকটা করবে কে, অভিনয় করবে কে, নির্দেশনা দেবে কে, মানে প্রধান অভিনেতা অভিনেত্রী, তারপরে তখন অভিনেত্রী ওইভাবে আসেনি, পুরুষরাই মেয়েদের চরিত্রে অভিনয় করতো, এগুলো বাবার মুখেই শোনা আমার। তো আর কিছু ছিল একটু প্রফেশনাল, মানে যারা অভিনয় করতো তাদেরকে পেমেন্ট করতে হতো, এই কিছু মহিলা যারা ছিল আর কি। তাছাড়া মানে এখন যেরকম কলেজ ইউনিভার্সিটি ছেলেমেয়েরা সব অভিনয় করছে, গ্রুপ থিয়েটার করছে, সেরকম তো তখন না। তো এই বাবা এদেরকে নিয়েই কিন্তু আস্তে আস্তে নাট্যমন্দিরে নাটকের নির্দেশনা দেওয়া। তো এই বাবার কাছ থেকেই যা দেখা, যা শোনা, তার কাছ থেকে আমি কিছু শিখতে পারিনি, দেখেছি, কিছুটা দেখেছি, শুনেছি, এই আর কি। আপনি বলছিলেন যে আপনার বাবার নাটকে প্রচন্ড আগ্রহ, তার বাবারও নাটকে আগ্রহ ছিল।
আপনি সেই নাটকের উপর পিএইচডিও করলেন, অথচ আপনার পরিচয় বেশি হয়ে গেল আবৃত্তি শিল্পী। এটা কিভাবে কি বলেছেন? মানে অভিনয়টা তো আপনি করলেনই তানভীর মোকাম্মলের কিছু মুভিতে, মানে ওগুলো তো অবশ্য ডিফারেন্ট ধারার, অন্য জায়গায় কেন এক্সপ্লোর করলেন না? অন্য জায়গায় এক্সপ্লোর করেছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার উপরে পড়াশোনা করতে এলাম, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, কত সালে ভর্তি হলেন? আমি এসেছি 75-এর শেষে, এসে 76-এর থেকে রেজিস্ট্রেশন ভর্তি হলাম আর কি, 1976। তো তখন এই নাট্যচক্র, মহামিত ছিলেন তখন নাট্যচক্রের প্রধান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ, খুব এটা মানে অনেক পুরনো, অনেক পাকিস্তান আমল থেকেই কিন্তু এটা চলে আসে, কিন্তু ঘরানাটা কিন্তু প্রগতিপন্থী এবং একটু একটু বাম ঘেঁষা, মানে ছাত্র ইউনিয়নের লোকজন বা এই ধরনের তারা আমাকে বলল যে তুমি আমাদের সাথে থাকো। তা আমি, হ্যাঁ ঠিক আছে, এখানে নাটক করা যাবে, তারপরে ধারা বর্ণনা করা যাবে, আবৃত্তি করা যাবে। আবৃত্তি তো আমার ছোটবেলার প্যাশন একটা, সেটা ভীষণ ভালো লাগার একটা জিনিস। বাবাকে শুনতাম আবৃত্তি করতো, কিসের জন্যে? অভিনয়ের জন্যে। বাহ্যিক যে ব্যাপারটা, এই সকালবেলায় উঠে আসন করে সেখানে বসে, তারপরে কখনো দেবতার গ্রাস, কখনো পৃথিবী, এই যে বড় বড় কবিতাগুলো গড়গড় করে একেবারে এই এখান থেকে নাভিমহল থেকে উচ্চারণগুলো প্রজেক্টেড হয়ে তার কণ্ঠস্বরে শুনতাম যে এইগুলো কি করে। তখন এই ছোটোবেলাতেই এগুলো শুনেছি, তো সেই শুনে কিন্তু বাবাকে এক শুনেছি, আর আকাশবাণী কলকাতা শুনতাম। তখন এই পার্থ ঘোষ, গৌরী ঘোষ, শম্ভুমিত্র, কাজী সব্যসাচী, এদের আবৃত্তি শুনে কিন্তু এই আবৃত্তির প্রতি ভালো লাগাটা এসছে। কিন্তু অভিনয়টা এসছে বাবার থেকে আর কি, ভালো লাগা। তো আমরা খুলনায়, এই ঢাকাতে নাট্যচক্রে অভিনয় করার জন্যে আসবার আগে আমি খুলনাতে, আমরা ফলাফল নিম্নচাপ মমতাজউদ্দিন আহমেদ স্যারের একটা নাটকে অভিনয় করলাম। সেটা কিন্তু আমার মানে স্বীকৃত কোনো একটা মঞ্চে অভিনয়। তার আগে আমরা যখন স্কুলে পড়ি, তখন কিন্তু রবীন্দ্রনাথের যে হাস্যকৌতুক যে নাটকগুলো ছিল, ছোট ছোট স্কিডের মতন, সেইগুলোতে পাড়ায় আমরা রবীন্দ্র জয়ন্তীর সময় সেগুলো করেছি। খ্যাতির বিড়ম্বনা, তারপরে এরকম বেশ কিছু যে নাটক, সেগুলো নাটকে অভিনয় প্রথমে করা হলো নাকি আবৃত্তিটা শুরুতে? আবৃত্তিটা ওই যে বলছি যে স্কুলের বার্ষিক অনুষ্ঠান হলেই আবৃত্তি করার জন্য ডাক পড়তো, আমি নিজে করতাম সব সময়। আর অভিনয়টা তো ওই যে বললাম যে ওটা একটা অন্য রকম একটা অভিনয়ের প্রতি বাবার কাছ থেকে যে এটা পেয়েছি। এই প্রসঙ্গে বলে রাখি, আমার বাবা লোহিতকান্তি বন্দ্যোপাধ্যায়, সবাই মাস্টার মশাই বা শিববাবু, এই বা শিবুদা এরকম নামে তাকে ডাকতো। মাস্টার মশাই বলতো যে নাটক শেখায়, এই হিসাবে। আবার এই স্কুলেও উনি মাস্টারি করেছেন, শখের মাস্টারি। তা যাই হোক, বাবা ছিলেন কলকাতায় পড়াশুনো করেছেন, কলকাতায় কলেজে পড়াশুনো করেছেন, প্রেসিডেন্সি সিটি কলেজ এবং প্রেসিডেন্সি দুটোতে পড়াশুনো করতে করতেই শখের থিয়েটার ছিল, অ্যামেচার থিয়েটার, সেখানে তিনি অভিনয় করতেন। রবীন্দ্রনাথের সামনে তিনি অভিনয় করেছেন শেষ রক্ষা নাটকে। তারপরে শিশির ভাদুড়ির নাটকে তার অভিনয় করার কথা ছিল। আর তারপরে ওই শখের থিয়েটারে তার সবথেকে তুই তুই তোকারি বন্ধু ছিল হচ্ছে এই কানু বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক, নিশ্চয়ই চিনবেন আপনি, যিনি পথের পাঁচালীর হরিহর, যে পুরুষ যে প্রোটাগনিস্ট, প্রধান মুখ্য চরিত্র, যে হরিহর আর সর্বজয়া, এই দুইজন, আর ওদিকে অপু আর দুর্গা, তো সবাই চেনে এই পথের পাঁচালী। ওই কানু বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে তুই তুই করে বাবাদের বন্ধু, একসাথে তারা অভিনয় করতো কলকাতায়। আর অনেক বড় বড় সব অভিনেতা, তাদের সাথে তিনি অভিনয় করেছেন। আমেরিকায় সীতা নাটক নিয়ে তার যাওয়ার কথাও ছিল। শশী ভাদুড়ী তাকে বলেছিলেন তুমি কি যাবে আমাদের সাথে? তো বাড়ির কিছু ব্যাপারে উনি যুক্ত থাকায় বা বাড়ির থেকে সময় হয়নি বা কিছু কারণে ওনার সে সময় যাওয়া হয়নি। আপনার বাবা সংসারে কতটুকু সময় দিতেন? মনে হচ্ছে প্যাশনের পিছনেই ছুটেছে। সংসারের পেছনে তার হচ্ছে, যে কেউ এসে ডাকলো সঙ্গে সঙ্গে আপনি আমাদের নাটকে একটু দেখিয়ে দেবেন, একটু উপদেশ দেবেন, একটু পরামর্শ দেবেন। বাবা চলে গেল। বাবাকে আমরা দেখতাম যে ওই নাটকের লোকজন এসে ডেকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় ইয়ে করছে আমরা কিছু জানতাম না, কিন্তু ওই নাটকের অভিনয়ের দিন হয়তো আমরা সবসময় পারতাম না, কিন্তু দেখেছি যে। আর নাট্য মন্দিরে তো যেটা অনেকটা ওটা একটা ক্লাবের মতন একটা নাট্য মন্দিরে,
যারা অভিনয় করে তারা ওখানে বসে রিহার্সাল করতো, আড্ডা দিত, গল্প করতো, নাটকের মহড়া হতো, এই সব করে বাবা ওইখানেই বেশিরভাগ সময়। পরবর্তীতে নাট্যচক্র এই নাট্যমন্দির থেকে বেরিয়ে আসার পরে উনি ফ্রিল্যান্সিং মানে আর ওই ওখানে যাননি, একটু এক ধরনের একটু মন খারাপ হয়েছে যার কারণে উনি ওখান থেকে চলে এসেছিলেন। কারণ তার একটা নাটক রবীন্দ্রনাথের শাস্তি নাটকটা শিল্পকলা একাডেমিতে অভিনয় হয়েছিল। আচ্ছা, তো শিল্পকলা একাডেমিতে অভিনয় হয়ে ওটা সব সারা দেশের থেকে সেই সময় প্রথম প্রতিযোগিতা এবং উৎসব হলো। এই নাটকটা প্রথম এই পুরস্কার পেল খুলনার নাট্য মন্দিরের। আর একজনের নামে সেটা তখন হচ্ছে ওই নির্দেশকের নাম ওই যে এক্সিকিউটিভ বডির যে নাট্য সম্পাদক তার নামে ওই নামটা চলে এসছে, কিন্তু এটার নির্দেশনা দেওয়া আমার পিতৃদেবের, তো লোহিত কান্তি বন্দ্যোপাধ্যায়। তো এই শাস্তি নাটকের জন্য পুরস্কার পেলেন। উনি বাচিক অভিনয় এটার একটা মানে মাস্টারপিস ছিলেন আর কি, মানে যা কিছু শোনা শেখা। বাবার সেই গুণ কতটুকু আপনার মধ্যে এসেছে? না আমি তো একসাথে বাবার সাথে খুলনা বেতারে স্বাধীনতা পরপরই আমরা দুজনেই, বাবা শুধুমাত্র নাটক ধারা বর্ণনা, আমিও সেসব করেছি। তারপরে খবর যে বিভাগটা ছিল নিউজ ডিপার্টমেন্ট, সেখানে আমি নিউজ ট্রান্সলেট করতাম এবং নিজে পড়তাম এরকম। তো এই সমস্ত কিছুর মধ্যে যখন অভিনয় করতাম, বাবা হয়তো একটা ক্যারেক্টারে অভিনয় করলেন, আমি একটা ক্যারেক্টারে অভিনয় করলাম। তো যারা সিনিয়র লোকজন তারা এই সময় তুমি তোমার বাবার ধারে কাছেও নেই, মানে তার মানে তিনি যা করেন সেটা তো সত্যি কথাই, কারণ তার মানে এটা আপনার জন্য নিশ্চয়ই খুব প্রাউড ফিল এর। অবশ্যই সেটা তো বটেই। সেই জন্য আমি কথাটা বললাম যে বাবার কাছ থেকে পেয়েছি ওই যে দেখতে দেখতে শুনতে 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 কিছুটা। এখন আমি এখনো মনে করি যে তিনি যে একটা ভার্সেটাইল জিনিয়াস এবং এই বাচিক অভিনয়ের নাটকের নির্দেশনা দেওয়া, এগুলো সব কিছুতেই একটা সেই সময়ের জন্যে এখনকার প্রযুক্তিগত তারপরে নাটকের কত কিছু উন্নতি ঘটেছে আমাদের মানে মঞ্চ নাটক, মানে প্রযুক্তির দিক দিয়ে ঘটেছে। প্রযুক্তি না এমনি যেমন কোয়ালিটির দিক দিয়ে কতটা সেটা বলি না, যেমন কোরিওগ্রাফি, হ্যাঁ কোরিওগ্রাফি মানে একটা নৃত্যের দৃশ্য, তারপরে একটা গানের সাথে একটা কোরিওগ্রাফি, এই যে এখনকার নানান রকম যে বিষয়গুলো আছে সেগুলো তো তখন ওইভাবে কিন্তু ছিল না। তখন কিন্তু ঐতিহাসিক নাটক হতো, সামাজিক নাটক হতো, এবং সেই নাটকগুলোতে বাচিক অভিনয়ের একটা অন্য রকম গুরুত্ব পাওয়া যেত, দেখা যেত, শোনা যেত। তা আমার ঘরে কিন্তু আমার বড়দা এবং দিদি তারা কিন্তু একদম ছোটবেলায় এই নাটক হয়েছে খুলনায়, সেখানে টিপু সুলতানের ভূমিকায় টিপু সুলতানের দুই বাচ্চা সন্তান তাদের ভূমিকায় তার অভিনয়। আমাদের ঘরে সবাই সবাই হ্যাঁ, মা সেতার বাজাতেন, হ্যাঁ দাদা আমার বড়দা আর কি, সে পরবর্তীকালে সেও সেতার বাজানো শিখেছে এবং সেটা কন্টিনিউ করেনি কিন্তু জানতো এগুলো। মা সেতার বাজাতেন, গান শিখেছেন। আর আমার বড়দি তো অসম্ভব ভালো গান করতো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিল, আকাশবাণীতে গান করেছে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই সব কিছু রপ্ত করেছেন। গানের কোনো প্রতিভা কি আপনার দিকে এসেছে নাকি? গানটা আমি ওই যে বাড়ির থেকে শুনেছি, তারপর বাড়িতে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানে সাধন সরকার খুলনার, তিনি আসতেন গান শেখাতে। তিনি ওই যে ক্লাসিক্যাল বন্দিশ মানে মুখটা এক একটা রাগিনীর যে মুখগুলো, সেই মুখগুলো করতেন, শুনতাম, বোঝাতেন, মানে উনি অসাধারণ। গলা সাধা হয়েছে তাহলে গানে? হ্যাঁ হ্যাঁ, আমি তো নাটকের স্কুলে পড়াশোনা করেছি, সেখানে আমাদের এক সময়কে পরীক্ষায় ছিল 3 বছরে মিউজিক, আমাদের একজন টিচারও ছিলেন, তিনি ইপটার, ইন্ডিয়ান প্রগ্রেসিভ থিয়েটার অ্যাসোসিয়েশন, সেই ইপটার কিন্তু উনি একজন মানে সদস্য ছিলেন, এবং তার কাছে ওই ইপটার গানগুলো মানে ভারতীয় গণনাট্য সংঘের যে গানগুলো, সলিল চৌধুরী তারা এনএসডিতে থাকার সময়ের কথা, এনএসডিতে থাকার সময়, তো সেই সব গান শিখে সুরের প্রতি তো এমনি ছোটবেলা থেকে একটা ইয়ে। আমি গান করিনি কিন্তু সুরটা বুঝি, রাগিনী বুঝি এবং অ্যাপ্রিসিয়েট করতে পারি। আমরা এই পর্যায়ে যদি অনুমতি দেন একটা ছোট বিরতি নিয়ে আসতে। আচ্ছা, অবশ্যই। দর্শক, মুক্তমঞ্চ অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্তমঞ্চ, আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। কারণ ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। কথা প্রসঙ্গে এনএসডির প্রসঙ্গটা চলে আসলো, সেখানে আসবো, কিন্তু তার আগে আপনার ছেলেবেলার স্কুল কলেজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম একটু। আমার ছেলেবেলায় আমি খুলনায় সেন্ট জোসেফস হাই স্কুল, যেটা মানে মিশনারিতেই পড়েছে। হ্যাঁ, যে ক্যাথলিক মিশনারি স্কুল, খুবই নাম করা। জি জি জি। তো সেই স্কুলে পড়াশোনা করেছি, ওখান থেকে রেজাল্টও ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিলাম। তো এই আর তারপরে কলেজ যখন এখান থেকে পাশ করলাম, ফার্স্ট ডিভিশনই পেয়েছিলাম। কলেজও খুলনার থেকেই করলেন? হ্যাঁ, কলেজও খুলনা থেকে করেছি, মানে সরকারি ব্রজলাল কলেজ, যেটা আর কি বিএল কলেজ যেটাকে বলে খুলনায়, সেই কলেজেই পড়াশোনা করেছি। তারপরে সাংবাদিকতায় কিভাবে যাওয়া হলো? সাংবাদিকতা, ওই যে বললাম যে আমি লিটল ম্যাক্স সম্পাদনা করতাম, মানে অল্প মানে বয়স থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার আগেই এগুলো আচ্ছা, এগুলো যখন এই পূর্ব পাকিস্তানের সময় আর কি, স্বাধীনতার আগে আগে লিটল ম্যাক্স সম্পাদনা করতাম। পরবর্তীকালেও করেছি ছোট 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 পত্রিকা, তখন মিনি মিনি এক ধরনের ছোট সাইজের এক ধরনের পত্রিকা, মানে কবিতার পত্রিকা, তারপরে ছোট ছোট লেখা, এগুলো তখন একটা চলন শুরু হয়েছিল। সেগুলো আমি এই এগুলোর সম্পাদনা করেছি আর কি। পরবর্তীকালে 72-এর পরেও কিন্তু, 71-এর পরেও কিন্তু লিটল ম্যাগাজিন কিছু নিজেও কবিতা লিখতাম একটা সময়, কিন্তু পরবর্তীকালে মনে হলো যে কবিতা লিখে বোধহয় খুব একটা নাম বা ভালো কবি হতে পারবো বলে এই আস্থাটা পাইনি আর কি ভেতর থেকে আর কি। তারপরে কবিতা লেখা ছেড়ে দিয়েছে। আপনার কোন একটা লেখা কবিতা শোনাবেন নাকি? লেখা কবিতা তো এই মুহূর্তে মনে নেই, সে তো অনেক পুরনো কথা। কেননা আসাদ চৌধুরীর মতন কবি, তার কাছ থেকে যখন কবিতা নিতাম আমার পত্রিকার জন্যে, লিটল ম্যাক্সের জন্যে, তো তখন এই আসাদ চৌধুরীর কাছ থেকেও কিন্তু এক ধরনের মানে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে ভালো ভাষার ভালো কবিতা লেখা হয়েছে। তাই বললাম না, খুব একটা মনোপুত হয়নি। অনুবাদও করতাম সিলভিয়া প্ল্যাথের কবিতা, টেড হিউজের কবিতা। তখন খুব মানে তাদের, সিলভিয়া প্ল্যাথ মারা গেছে, সুইসাইড করেছে। তারপরে অক্টাভিও পাজ, বড় বড় যেসব ল্যাটিন আমেরিকান কবি, সেসব অনুবাদ, হ্যাঁ, সেসব ব্রেক্টের কবিতা। আচ্ছা, আমার একটা জানার আগ্রহ ছিল, মানে ধরেন কোন একজন কবি একটা কবিতা লিখেছেন, তিনি একটা ফিল নিয়ে হয়তো লিখেছেন, তিনি হয়তো আবৃত্তি করতে পারেন না, তা আপনি তার কবিতাটা আবৃত্তি করলেন, কখনো বললেন, মানে বলেছে যে আচ্ছা আবৃত্তিটা বোধহয় আরেকটু এভাবে করলে ভালো হতো, এমন কখনো এক্সপিরিয়েন্স হয়েছে নাকি? বা বলেছে যে আরে আমি তো এইভাবে ভাবিনি, এত সুন্দর করে হয়ে গেল কবিতাটা? না, সেটাও একটা ঠিক যে এগুলো মানে হরহামেশাই হয়। যেমন অন্যের কবি, অন্য কবিদের কবিতা যখন পড়েছি, তো যে এই কবিতা সম্পর্কে তো একটা নতুন ডাইমেনশন, ইউ হ্যাভ ক্রিয়েটেড এ নিউ ডাইমেনশন মানে থ্রু দিস পোয়েম। সেটা হচ্ছে যে আমরা এটা ভাবিনি, যখন লিখেছি এইভাবে ভাবিনি, কিন্তু আপনি একটা নতুন একটা মাত্রা, এর মধ্যে একটা নতুন দৃশ্যকল্প, চিত্রকল্প তৈরি করেছেন। তাই হলো সেটা তো আমি জানি না, কেন ছাপার অক্ষরে যে শব্দগুলো আছে কবিতার মধ্যে, সেগুলো দেখে আমার মধ্যে যে চিত্রকল্প, দৃশ্যকল্প, আবেগ, অনুভূতিগুলো কাজ করেছে, সেটাকেই অভিব্যক্তির মধ্যে দিয়ে, স্বরের অভিব্যক্তির মধ্যে দিয়ে আবৃত্তি করেছি, এই আর কি। আর এই যে সম্পাদনার কথা যে বলছিলেন, এটা কখন থেকে শুরু করলেন? মানে আগ্রহটা ওইখানে কিভাবে গেল? এটা আগ্রহটা তো আমি অনেক আগে থেকে, স্কুল ম্যাগাজিন যখন বার্ষিক, যে আমাদের যে স্কুলের বার্ষিক যে ম্যাগাজিন হতো, সেখানে পর্যন্ত লিখেছি। আমার সে লেখাগুলো রাখাও আছে বাড়িতে, এখনো পর্যন্ত আছে, মানে আছে, হ্যাঁ। এগুলো আমার দিদি জোগাড় করে দিয়েছে, বলে তোরে এইগুলো রেখে দিই, সেগুলো হয়তো কখনো দেখাবি বা কিছু। যাই হোক, সে কত কত আগের কথা বলছে। তো তারপরেও এই পূর্ব পাকিস্তানের এই সময়েও কিন্তু অনেক পত্রপত্রিকায় ছোট ছোট যা হয় মফস্বলে, সেসব পত্রপত্রিকায় ছোট ছোট লেখা, কবিতা, এগুলোর একটা চলেছে আর কি, সবসময় চলেছে। তো পরে ওই যে কথা বললাম যে খুব বড় কবি হব, এরকম একটা আস্থা ভেতর থেকে পাইনি বলে, তবে এখনো পর্যন্ত অনুবাদ করি, কবিতা না, অন্য লেখা, নাটক,
নাটকটা যেহেতু পড়াশোনা করেছি, নাটকের উপরে লেখা, নাটকের ব্যক্তিত্ব, তারপর বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন আমার এনএসডিতে ডিরেক্টর ছিল ইব্রাহিম আল কাজী, মানে প্রথম থেকে অসম্ভব গুণী ব্যক্তি। রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টস থেকে উনি লন্ডনের থেকে পড়াশোনা করে এসেছিলেন। একজন লেবানিজ, উনি ভদ্রলোক, কুয়েত লেবানিজে আর কি। তো তারপরে হাবিব তানভীরের নাম শুনেছেন আপনি নিশ্চয়ই, ভারতীয় ইফটার সাথে যুক্ত ছিলেন। তো এদের উপরে আমি লেখা লিখেছি। আমার বাবার উপরেও একটা লেখা তৈরি করছি, এটা এই কালীয়, সবগুলো কালীয় কলমেই প্রকাশিত হয়েছে। এই থিয়েটার সম্পর্কিত লেখা, আর বই লিখেছি নাটকের উপরেই বই। সেগুলো হচ্ছে এই নাট্য স্বর ও সংলাপ, মানে ভয়েস অ্যান্ড স্পিচের ওপরে, যারা বাচিক অভিনয় করে তাদের খুব কাজে লাগবে। বিভিন্ন ইউনিভার্সিটির নাট্যকলা ডিপার্টমেন্টে ব্যবহার করে আর কি আমার বইটা, কনসাল্ট করে তারা, কেনে। আমি বইটা পড়ছিলাম, আপনি রামেন্দ্র মজুমদারকে সেখানে ধন্যবাদও দিয়েছেন। হ্যাঁ, রাইট, একদম। তারপরে করলাম কি, আমি যত নাট্য সম্পর্কিত প্রবন্ধ যেগুলো ছাপা হয়েছিল সেগুলোকে এক জায়গায় কম্পাইল করলাম, একসাথে করে অভিজ্ঞান নাট্যকথা নাম দিয়ে একটা বই তৈরি করলাম। সে একবারে এই অগাস্ত বোয়াল পর্যন্ত তার সম্পর্কেও লেখা আছে, মানে একবার রিসেন্ট এই যে আপডেট লেখাগুলো, প্রায় 20টার মতন প্রবন্ধ ছিল। তারপরে যারা অভিনয় করে, আবৃত্তি করে, সবারই কাজে লাগবে ওই রস নাট্যশাস্ত্র, ভরতের নাট্যশাস্ত্র। তাতে রস এবং অভিনয় যে চ্যাপ্টার আছে সেইগুলো সম্পর্কে অনেকের কোনো ধারণাই নেই, যে কী রস ভাই, ভাব কি, অভিনয় এই নাট্যশাস্ত্র অনুযায়ী, ভরতের নাট্যশাস্ত্র অনুযায়ী সেটা যে ভীষণ জরুরি এবং দরকার। এবং নাটকের যতগুলো বিভাগ আছে এই পাবলিক ইউনিভার্সিটিতে, সব জায়গায় কিন্তু এই ভরতের নাট্যশাস্ত্র অভিনয়ের মধ্যে পড়ানো হয়, তত্ত্বের মধ্যে পড়ানো হয়। এবং আমার এই বইটা কাজে লাগে, নাট্যশাস্ত্র রস ও অভিনয়, এই নামে বইটা বেরিয়েছে। একটা হিন্দি নাটকের অনুবাদ করেছি, আষাঢ় কা একদিন, ওইটা যন্ত্রস্থ আছে, এইবারই বেরোনো কথা ছিল, কিন্তু আমার একটু সময় দিতে পারিনি বলে এটা বের হয়নি। তারপরে রবীন্দ্রনাথের নাটক এবং তার নাট্যতত্ত্ব, তার অভিনয় এবং রবীন্দ্রনাথের নাটকের বিভিন্ন দিক নিয়ে 5টা আর্টিকেল আমি তৈরি করেছি, সেটাও যন্ত্রস্থ, সামনে বইমেলাতে বেরোবে। এই হচ্ছে আমার, মানে খুব বেশি লিখতে পারি না, কিন্তু এই অল্প কয়েকটা, তারপরেও বেশ অনেক লম্বা। আপনার ওই যে অভিনয় শেখানোর কথা বলছিলেন, উচ্চারণের কথা বলছিলেন, তা আপনি তো গণমাধ্যমের উচ্চারণ নিয়েও কাজ করেন, গণমাধ্যম কর্মীদের। তো এখন যারা সংবাদ পাঠক পাঠিকা আছেন, নিশ্চয়ই খবর দেখাও হয়, তো তাদের উচ্চারণের কি অবস্থা? উচ্চারণ আমি দেখুন, এই ইনহাউস ট্রেনিংও করিয়েছি, যেমন এনটিভিতে ইনহাউস ট্রেনিং করিয়েছি, আরটিভিতে ইনহাউস ট্রেনিং করিয়েছি, ইন্ডিপেন্ডেন্টে আমি 1 বছর কনসালটেন্ট হিসেবে কাজ করেছি, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। ওদের ওখানে কিন্তু যখনই ওরা কিন্তু একটা নিয়মিত, মানে একটু রিফ্রেশার্স কোর্স একটা করে আর কি, যে সবাই কী অবস্থায় আছে। অনেক সময় হয় না যে একটু মরচে ধরে যায় বা উচ্চারণ হয় না, তো সবাইকে আবার একটু রিফ্রেশ করা। তা আমাকে ডাকে তখন, এই যে কয়েকদিন আগেও করিয়ে এলাম, 6 দিন, মানে 3 দিন এক গ্রুপের আর 3 দিন, মানে 30 জন করে এরকম। তো এদের উচ্চারণ, যেমন ইন্ডিপেন্ডেন্টে যারা আছে এরা মোটামুটি সবাই একটু আমার একটু পরিচিত, পুরনো যারা আর কি, নতুন যারা তারাও। তো এদের সাথে কাজ করেও ভালো লাগে, কেননা তাদের একটা বেস তৈরি হয়ে গেছে। আচ্ছা, বেস মানে বাংলা ভাষার প্রমিত উচ্চারণের একটা বেস তৈরি হয়ে গেছে। টুকটাক 2-1টা এধার ওধার হয়। তা আমি তো সবসময় বলি, যেমন আজকাল, মানে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে এই যে আমরা তারিখ বলি না, তারিখগুলো এতদিন ধরে আমরা বলে এসেছি, পয়লা বৈশাখ, তারপরে দোসরা বৈশাখ, বা এই যে পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই, 11ই, এইভাবে যে তারিখগুলো যাবে, তো সেগুলো না বলে 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, তা এখন তাহলে কি 1 বৈশাখ বলবে? সেটা কিন্তু বলে না কেউই, কিন্তু আর সব জায়গায় কিন্তু। তা আমি এটা ভীষণভাবে বলি যে তোমরা দেখো, যেখানে আমি এই কর্মশালা বা ওয়ার্কশপে ক্লাস করি, তাদেরকে বলি যে
এটা কিন্তু এই তারিখের সাথে ওর সাথে যে যোগটা আছে, সাথে যেটা বলতে হয় সেটা কিন্তু বলো। এটা এতদিন ধরে আমাদের কানে শুনতে 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 একেবারে স্ট্যাবলিশড হয়ে গেছে। এখন এই নিউ জেনারেশনের সংবাদ পাঠক পাঠিকা বা উপস্থাপকরা তারা এটাকে স্ট্যাবলিশ করে দিচ্ছে। তো এটা মানে আমি এখন বলবো যে ভাই আপনি তো ভাই পুরোনো কালের লোক, তো আপনি এটা আমরা নতুনের কোনো ব্যাপার না। বাংলা একাডেমির অভিধান, উচ্চারণ অভিধানেও কিন্তু দেওয়া আছে একদম পরিষ্কার। আচ্ছা, হ্যাঁ, জামিল চৌধুরীর যে উচ্চারণ অভিধান, বানান অভিধানে সব উচ্চারণগুলো লেখা আছে, এই তারিখগুলো কি হবে এক পরিষ্কারভাবে। সম্ভবত এটা কোনো পলিসিতে পরিবর্তন এসেছে, কিছু তো হবে এই নিউজ রুমে। কারণ সেদিন আমি পড়ছিলাম 2রা মে জানানো হলো, এখন থেকে সেটা 2 মে হবে। আমি বললাম আমি তো জীবনে কখনো পড়িনি। একদম, তাহলে আপনি নিজেই যখন এটা বিশ্বাস করছেন এবং আপনার কানে খটকা লাগছে, কানে তো খটকা লাগে, হ্যাঁ, সেই শুনতে আমি তো বলিই না কখনো, মানে যখনই তারিখের ব্যাপার আসে যেভাবে তারিখটা বলতে হয় ওর সাথে যোগ করেই আমি বলি। এবার একটু 65-র পর থেকে এই যে 71 এই সময়টা বাংলাদেশটা উত্তাল হয়ে যাচ্ছে, ওই সময়টা কেমন ছিল আপনার চোখে? কেমন চোখে পড়েছে? বলছেন আপনার বোন সে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়েছে। এই আমাদের 1971-এর আগ পর্যন্ত, যেমন আপনারা তখন কোথায়? আমি খুলনাতেই। আচ্ছা, খুলনাতে আমি সেই সময় খুলনা বিহারি অধ্যুষিত এলাকা, এবং যখন আমাদের তখন মন্ত্রী ছিলেন খানে সবুর, নামটা খুব পরিচিত মুসলিম লীগের, এবং উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন, এবং আমার বাবারও খুব বন্ধু ছিলেন, দুজনে একসাথে কলকাতায় পড়াশোনা করতেন। আচ্ছা, খানে সবুরের কথা আমি যেহেতু খুলনার লোক আমি জানি, অসম্ভব পড়াশোনা জানাওয়ালা লোক, অসম্ভব পড়তেন, বাড়িতে লাইব্রেরি ছিল, গান পছন্দ করতেন, ক্লাসিক্যাল মিউজিক। তাই ওই ক্লাবে, ইউনাইটেড ক্লাবে খুলনায় উনি গান শুনতে যেতেন, ওই কেউ বাজাতো, কেউ গান করতো। এই যে তার এই একটা সংস্কৃতির প্রতি তার একটা ভালো লাগা ছিল। এই ভদ্রলোকই কিন্তু রাজনীতি করতেন মুসলিম লীগের, এবং যত গুন্ডা পান্ডা ওই সময়ে মানে কলকাতায় মানে সবার সাথেই ওনার এই যোগাযোগ ছিল। তো যখন উনি আসেন দেশ ভাগের পরে, তখন এই বিহারি যারা ছিল, এখন যারা আমরা দেখি যে মিরপুরের কথা শুনি, মোহাম্মদপুরের কথা শুনি, তারপরে ওদিকে পার্বতীপুর, সৈয়দপুর, যেসব জায়গায় বিহারি অধ্যুষিত, এ তো সব ওই 47-এর দেশভাগের পরে চলে এসেছিল। তো এই 64-তে একটা দাঙ্গা হয়, আমার এখনও সেই কথা মনে আছে। তখন সেই দাঙ্গার সময়ে মুসলিম লীগের একটা ইন্ধন ছিল এই বিহারিরা, যারা মানে বাঙালিরা কিন্তু এই দাঙ্গায় কিন্তু অংশগ্রহণ করেনি। আমি খুলনার কথা বলছি, ঢাকাতেও হয়েছে, সব জায়গায় কিন্তু বিহারিরাই বেশিরভাগ ওই সময় দাঙ্গায়, কারণ লুটপাট করা যাবে, তারপরে অনেক কিছুই এর সাথে যুক্ত, আরও অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা সেই সময় দেখেছি, এবং আমাদের পাড়ায় যারা হিন্দু পাড়া ছিল, আমরা একসাথে থাকতাম, তো সেখানে সব মানে মৃত্যু ভয় সবাই শঙ্কিত, এবং ওরা আসছে, দরজা ভাঙছে, মন্দিরের মূর্তি ভেঙেছে, এইসব চোখের সামনে, আমি চোখের সামনে দেখেছি। আমি তখন বয়স কত? 18-19 এমন? 65-তে, এটাকে 65-র কথা বলছেন? আমি মানে আমি ভাবছি 71। আমি 64-র কথা বলছি। 64-তে হবে, 68-তে আমার এসএসসি, তাহলে 4 বছর আগে, ক্লাস 6 এই 7 এরকম এই সময় আর কি। তো এখনও সব স্মৃতিতে কিন্তু সব এখন উজ্জ্বল আছে। 65-তে আবার এই পাক ভারত যুদ্ধ মনে আছে নিশ্চয়ই, পাক ভারত যুদ্ধ হয়েছিল, 65 ওয়ার। সেই ওয়ারের সময়ও কিন্তু এই ধরনের একটা, এই প্রত্যেকবার যতবার যুদ্ধ হয়, দাঙ্গা হয়, এই হিন্দু অধ্যুষিত এলাকার থেকে হিন্দুরা মানে চলে ভালোভাবেই তখন প্রভাব পড়ে। কোথায়? মানে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ওই সময়, মানে হ্যাঁ, ওই জায়গায় বেশি আর কি এর প্রভাবটা যে পড়ে আর কি। এই 64, 65 এবং তারপরে আমাদের বাংলাদেশের যে রাজনীতির যে ধারা, সেই সময় পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের, ছাত্রলীগ এবং বাম রাজনীতি খুব সক্রিয় ছিল। এদিকে মেনন গ্রুপের রাশেদ খান মেনন ছাত্র ইউনিয়ন, ওদিকে মতিয়া চৌধুরী ছাত্র ইউনিয়ন, তারপরে তখন তোফায়েল
ভাই হচ্ছে ছাত্রলীগের সব থেকে বড় নেতা একজন, সব জায়গায় মিটিং করছে 71-এর আগে আগে আর কি, অসহযোগ আন্দোলন যখন চলছে। আর ওদিকে বাম রাজনীতির মোস্তফা জামাল হায়দার, এইগুলো চোখের সামনে আমরা তখন ছাত্র হিসেবে ওই সভা সমিতিগুলোতে আমরা গেছি। কারণ তখন একটা স্বাধীনতা, তারপরে এই পাকিস্তানিদের হাত থেকে একটা নতুন দেশ গড়তে হবে, মানে তখন হবে যে তার কোনো রূপরেখা বা স্বপ্ন কিছু, কিন্তু একটা মনে মনে একটা এরকম, হ্যাঁ, কিন্তু আন্দোলনগুলোও কিন্তু খুব তুঙ্গে ছিল তখন। সারা খুলনা সার্কিট হাউসের যে মাঠটা, বড় মাঠ আমরা বলতাম, সে একবার ভর্তি হয়ে যেত ইয়েতে। আবার দুই পক্ষেরই আবার দেখা গেল মিটিংয়ের মধ্যেই এ ওকে ধাওয়া দিচ্ছে, এ ওকে ধাওয়া দিচ্ছে, এগুলোও ছিল আমরা চোখের সামনে দেখা। তো এই যে এই সময়কার যে রাজনীতি, সেটাও পর্যবেক্ষণ করেছি। আর আমি নিজে 71-এ মার্চের সময়ে যে অসহযোগ আন্দোলন যখন চলছে এবং পাকিস্তানি আর্মি গুলি করছে, সেই গুলির মধ্যে কিন্তু আমরা মিছিল নিয়ে যাচ্ছি। তখন কিন্তু আমি ডিগ্রি পড়ছি, ডিগ্রি ফার্স্ট ইয়ারের ছাত্র তখন, এবং সেই গুলির মুখে পাকিস্তানিরা গুলি করছে। বাংলাদেশ ব্যাংক যেটা তখন ওটা স্টেট ব্যাংক অফ পাকিস্তান ছিল বোধহয় সম্ভবত, তো এই সেখান থেকে ভেতরের থেকে গুলি করছে, মারা পড়ছে। এবং সেই মারা পড়লো কাহুত বলে একজন গভর্নরের, এই রিজিওনাল একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকতো আর্মির, পাকিস্তান আর্মির। তার বাড়ির সামনে যখন মিছিল নিয়ে যায় তখন গুলি করে, এবং হাদিস বলে একজন ওখানে মারা যায়। তার নামে কিন্তু খুলনা শহীদ হাদিস পার্ক, যেটা খুলনা মিউনিসিপাল পার্ক ছিল যেটা, সেটা। তারপরে পৌরসভার যে হল, বড় দোতলা পরে হল, সেটা আরেকজন মারা গিয়েছিল শহীদ আলতাফ, তার নামে হয়েছিল। এইসব চোখের সামনে দেখেছি এবং এগুলোতে অংশগ্রহণ করেছি। এবং তখন কিন্তু ওই অংশগ্রহণটা কিন্তু কোনো পার্টির থেকে না, তখন হচ্ছে এক মন্ত্র, সেটা হচ্ছে দেশ স্বাধীন করো। এবং তখন কিন্তু সেই জায়গাটা এসে গেছে, আস্তে আস্তে এই অনেকে মারা যাচ্ছে, অনেক জায়গায় গুলি হয়েছে। 7ই মার্চে বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে বক্তৃতা দিলেন, তারপরে ইতিহাসটা আমরা সবাই জানি। তো সেই এই 25শে মার্চের খুলনায় যখন এই কাল রাত্রি যেটা বলি আমরা, 25শে মার্চের সেই কাল রাত্রির শুরু হয়ে গেল সব গুলিগোলা, ঢাকার খবর টবর আমরা চলে আসছে তখন, ঢাকার খবর মানে হ্যাঁ পেয়ে গেছি, কোনো না কোনোভাবে সেই পেয়ে গেছে সবাই। তো সেটা পাওয়ার পরে আমরা পাড়ায় পাড়ায় একটা স্কোয়াডের মতন তৈরি করলাম, যে রাতের বেলায় পাহারা দিতে হবে লাঠি হাতে। পাকিস্তানিদের ওই রকম মডার্ন উইপন এবং তাদের ওই সামনে তো যুদ্ধ করা না, মানে এটা হচ্ছে যে একটা আগে থেকে সতর্ক করা, সাবধান হওয়া। এই একদিন রাতের বেলায়, সেটা হবে 29 কি 30শে মার্চ, এটা কিন্তু 25 হয়ে গেছে, 26 হয়ে গেছে, একদিন ব্রাশ ফায়ারের আওয়াজ শুনলাম আমরা রাতের বেলা, সব জেগে জেগে পাহারা দিতাম আমরা। তো তখন শুনলাম যে সকালবেলায় উঠে আমরা খুঁজতে গেলাম কোথায় গুলি হলো। দেখি যে 6 জন খুব নাম করা অভিজাত হিন্দু, সব কয়জনই কিন্তু হিন্দু ছিলেন আর কি, তাদের বাসার থেকে পিক আপ করে পাকিস্তানি আর্মি দেখিয়ে দিয়েছে, সাথে লোক ছিল আর কি, নিয়ে এসে একসাথে ব্রাশ ফায়ার করে মেরে এক জায়গায় মডার্ন ফার্নিচার্সের একটা দোকান ছিল, সেইখানে ফার্নিচারের দোকানে গলি। মানে খুলনা তো তার মানে মার্চ থেকে ম্যাসাকার শুরু হয়ে গেল। হ্যাঁ, একদম মার্চ থেকেই। চুকনগরে তো একটা বিশাল ঘটনা। সেটার গল্পটায় আমি আসছি, আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেছেন। সেটা হচ্ছে যে এর আগে কিন্তু আমরা কি অদ্ভুত, মানে এটা মানে অ্যাডভেঞ্চারের মতন। কাজী জাফরের বাড়ি হচ্ছে এই খুলনা পিকচার প্যালেসের সামনে, তাদের পরিবারের সম্পত্তি, প্রপার্টি, 2 তলা বাড়ি, ছাদের ওপর থেকে আমরা তখন বিভিন্ন জনে তখন বানাচ্ছে, ক্র্যাকার বানাচ্ছে, ওই পাটের দড়ি দিয়ে এত বড় বড় সব ক্র্যাকার বা বোমা আর কি, তার মধ্যে স্প্লিন্টার পুরে দিয়ে আর কি, সেই স্প্লিন্টার পাকিস্তানি আর্মির ওপরে ছুঁড়ে মারা, সেইগুলো আমরা করেছি। এরকম লুঙ্গির মধ্যে, কোচড়ের মধ্যে ভরে নিয়ে ওই ওপর থেকে ছুঁড়ে মারতাম, কি হবে তারপরে এসব জানতাম না। তারপরে দেখি ব্রাশ ফায়ার করছে, আমরা যে কোনো সময় মারা পড়তে পারতাম। মানে
সামনে দিয়ে মাথার উপর দিয়ে বিভিন্ন জায়গা থেকে গুলি গেছে, রাস্তা পার হচ্ছি ওরা অ্যাম্বুশ করে এখন দাঁড়িয়ে আছে, গুলি করেছে, কিন্তু কপাল গুনে ওই সময় বেঁচেছি। এই ঘটনা। আর যেটা আপনি বলছিলেন, আমরা মাস দেড়েক মতন খুলনা থেকে পালিয়ে, ওই যে মারা গেল সবাই, খুলনা ফাঁকা হয়ে গেল, মানে যারা যারা পেরেছে তারা গ্রামের দিকে চলে গেছে। ওই 6 জনের মৃত্যু কিন্তু অনেককে বাঁচিয়ে দিয়েছে। তো বটিয়াঘাটা, খুলনার পাশেই হচ্ছে বটিয়াঘাটা, আমরা সেখানে গিয়েছিলাম। এখানে একবার আমরা পার হতে গিয়েছিলাম পুরো পরিবার সহ নৌকা করে, হতে পারিনি, আমাদের লুটপাট হয়েছে। নৌকা, ওই মুসলিম লীগের লোকজন নৌকা ধরে নিয়ে যে জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছে। মানে সব স্মৃতিকে চোখের সামনে জলজল করে, হ্যাঁ সব একেবারে। আমার বড়দি আর কি, দীপা বন্দ্যোপাধ্যায়, উনি ইংলিশের অধ্যাপিকা ছিলেন সরকারি কলেজের, উনি একটা বইও লিখেছেন এটার পরে, বেঙ্গল বইয়ের থেকে আমার মুক্তিযুদ্ধ খুলনা 1971, তার মধ্যে একবারে পুরো আমাদের পরিবারের যে এই ঘটনা 71-এ কীভাবে শরণার্থী হলাম, কিভাবে রওনা হলাম এই বটিয়াঘাটার থেকে। এই যখন প্রায় 1.5 লোক একসাথে ডিসাইড করলো, সবাই সিদ্ধান্ত নিল যে আর থাকার মতন অবস্থা নেই, আমাদের যেতে হবে। সমস্ত নৌকা নিয়ে, সব পরিবার সব নৌকা নিয়ে এসে ডুমুরিয়া, ওই যে চুকনগরের যে মাঠ, যেটা সেই রাতের বেলায় আমরা ওই মাঠের মধ্যে, কলেজের ওই স্কুলের মাঠে, আমরা সেখানে মাঠেই তো ম্যাসাকার বলি সেটা। এই রাতের বেলায় আমরা কিন্তু মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে আমরা শুয়ে আছি। আমাদের সাথে খুলনার কিছু মারোয়াড়ি লোকজন ছিল, দাদার বন্ধু, তারা বলে যে রাতের বেলায় আমাদেরকে বলছে, দেখো আমরা একটা ছোট একটা বাস পেয়েছি, আমরা বাসে করে সকাল সকাল রওনা হয়ে যাব। তা বলে তোমরা কি যাবে আমাদের সাথে? তা আমার দাদা বললো যে হ্যাঁ আমরা যেতে পারি। তা আমরা একটু সকাল সকাল রওনা হয়ে গেলাম ওই বাসে। একটু পরেই আমরা যে কপোতাক্ষ নদীর তীরে, ওইখানে যে আমরা যে একটু বিশ্রাম নিচ্ছি, এর মধ্যেই দেখছি যে কেউ আহত, কাউকে কাঁধে নিয়ে আসছে, কেউ রক্ত পড়ছে লোকজনের, যারা যারা আহত হয়েছে। পরে শুনলাম ঘটনা যে ওই কপোতাক্ষর তীরের থেকে চুকনগর খুব বেশি দূর না, কিন্তু তো চুকনগরের ম্যাস কিলিংটা থেকে আমরা মানে কিছুটা সময়ের জন্য, মানে অল্প কিছুক্ষণে আমরাও পড়ে যেতে পারতাম ওর মাঝখানে। সর্বোচ্চ কম সময়ের মধ্যে সব থেকে বেশি সংখ্যক কিলিংটা কিন্তু এই চুকনগরে হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত এটা অনাবিষ্কৃতই ছিল, জানতো কাউসার সাহেব একটা ডকুমেন্টারি খুব সুন্দর, মুনতাসির মামুন এটার উপরে প্রথম লিখে এটা অনেককে মানে জানিয়ে দিয়েছে যে আমরা আসলে যারা ভাস্কর বন্দ্যোপাধ্যায় আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেহেতু অভিনয় নিয়ে আপনার রীতিমতন লেখাপড়া, আসলে জানি আপনি এনএসডিতে পড়লেন, দিল্লিতে রবীন্দ্র ভারতী থেকে পিএইচডি করলেন, তো বাংলাদেশে এখন আমি মঞ্চতে গেলাম না, আমি টিভির যদি অভিনয়ের কথা বলি, সেখানে চলতি ভাষা চলে, একেবারে গ্রাম্য ভাষাও আসে, মানে অনেক রকমের ডায়ালেক্ট চলে এসেছে অভিনয়ের ক্ষেত্রে। মানে পরিবর্তনটা আসলে কেমন মনে হয় আপনার কাছে? না, এই পরিবর্তনে আমার খুব একটা মানে আমি এর ব্যাপারে কোনো বিরোধিতা নেই, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা বাংলাদেশের লোকজন তো এই যে এখন যেভাবে এই মিডিয়াতে কথা, গণমাধ্যমে আমরা কথা বলি, সেটা কি, সেটা হচ্ছে প্রমিত ভাষায় কথা বলছি, ঠিক আছে তো। কিন্তু নাটকের ভাষা, এই যে সারা বাংলাদেশে কিন্তু এক একটা জেলায় এক এক রকমের আঞ্চলিক ভাষা বা উপভাষা আছে। তো সেই এলাকার ভাষা নিয়ে যখন চরিত্রের মুখে বসানো হয়, তখন সেটা আরো বেশি কাছের হয়, আরো বেশি রিয়ালিস্টিক। কিন্তু গল্প কাহিনী মানে ইদানিং মনে হয় যে 2-3 জনের ক্যারেক্টারের মধ্যে নাটক শেষ হয়ে যায়। আপনার এই ধারণা বা এই যে অভিজ্ঞতা, সেটার সাথে আমার কিছু মত আছে যে 2-3 জন বলে না, কিন্তু সব নাটকই যে ভালো লেখা হচ্ছে তা না, আবার ভালো কাজও হচ্ছে, কিছু ভালো কাজ হচ্ছে, কিছু একটু ভাড়ামিও আছে। প্রচুর নাটকের মধ্যে কাতুকুতু দিয়ে হাসানোর মতন কিছু এই ধরনের অভিনেতাও আছেন, তাদেরকে ওইভাবে ব্যবহার করা হয় মানে গণমাধ্যমে। আমি যদি সেইভাবে নাটকের স্ক্রিপ্ট লিখি আর সেইভাবে উপস্থাপন করি, যেমন ক্লাসিক ধ্রুপদী সাহিত্যের যদি কিছু কাজ, যেমন রবীন্দ্রনাথের নাটকের সময়ও কিন্তু যখন এই 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে যখন করা হয়, বা নজরুলের গল্প নিয়ে যে নাটকগুলো হয়, তখন কিন্তু এই পিরিয়ড বলে একটা ব্যাপার আছে। ওনারা যে পিরিয়ডে লিখেছেন,
সেই পিরিয়ডটাকে পোশাকে থাকতে হবে, তারপরে কালচারের মধ্যে থাকতে হবে, রিচুয়ালের মধ্যে থাকতে হবে, তারপরে তাদের যে বাহ্যিক আচার আচরণ, সব মিলিয়ে যেন সেটা সবকিছু ব্যাপারটা একটা রিফ্লেকশন হতে হবে। সেটা হয় কি, সেটা যারা শেখান বা যে অভিনেতারাও, তাদেরও কিন্তু ওই এক্সপ্লোর করার ব্যাপারটা একটু কম থাকে। আমার যেটা আমরা আলোচনাটা আসলে শেষ করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে অনুরোধ করব আপনার নিজের কোনো প্রিয় কবিতা যদি আমাদের দর্শকদেরকে শোনাতেন। আচ্ছা, আমি সবটুকু না, একটু 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 শোনাই আর কি। নির্ঝরের স্বপ্নভঙ্গ খুব একটা পরিচিত একটা কবিতা। সেই আমরা যখন আবৃত্তি করি তখন এই কবিতা দিয়েই হয়তো শুরু করি, রবীন্দ্রনাথের কবিতা। তো আমার খুব প্রিয় কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাতে পাখির গান, না জানি কেন রে এতদিন পরে, জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ, রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। এই পর্যন্তই থাক। জনাব ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন, অনেক কিছু জানা হলো, শোনা হলো। আপনার সুস্থতা কামনা করছে এবং আজকে অনুমতি দিল অনুষ্ঠানটা এখানে। আপনাকেও ধন্যবাদ যে খুব সুন্দরভাবে আপনি এই কথাবার্তার এই সময়টা আপনি চালিয়ে নিয়েছেন, উপভোগ্য হয়েছে আমার জন্য। সেই সাথে এই চ্যানেল 24-কে অবশ্যই। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।